কুম্ভ মেলা ভারতের এক ঐতিহাসিক ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে, যেখানে কোটি কোটি মানুষ 12 বছর পর মিলিত হন পাপ মুক্তি সহ মোক্ষ লাভের জন্য। গঙ্গা, যমুনা, সরস্বতী এই 3 নদীর সঙ্গমস্থলে পুণ্যতিথিতে স্নান করতে সারা ভারত থেকে ছুটে আসেন বহু মানুষ। 144 বছর পর 2025 সালে প্রয়াগরাজে অনুষ্ঠিত মহাকুম্ভের অভিজ্ঞতা নেওয়ার জন্য আমিও বেরিয়ে পড়েছিলাম এই কুম্ভযাত্রায়। কিন্তু এই যাত্রা আর ভাগ্যের খেলা কে বুঝতে পেরেছে? 16 ঘন্টার সফর কখন যে 63 ঘন্টার একটা অবিস্মরণীয় অভিযানে পরিণত হলো, তার খোঁজ মেলা সত্যি দুষ্কর। সন্ধ্যে 6টা থেকে এখনো পর্যন্ত এখানে আটকে আছি। সামনে আর পিছনে প্রায় 40 কিলোমিটার, মানে 40 কিলোমিটার পিছনে আর 40 কিলোমিটার সামনে, 80 কিলোমিটারের মাঝখানে আমরা আটকে আছি। বিশাল জ্যাম, ক্লান্তি, অনিশ্চয়তা, একসময় পৌঁছানো কুম্ভের সেই পবিত্র প্রাঙ্গণে, আর এই মহামিলনস্থলের সাক্ষী সহ অনুভব করা এক অদ্ভুত আধ্যাত্মিক শান্তির। তাহলে চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সকলকে দেখাবো আমার সেই অপ্রত্যাশিত অথচ অনন্য যাত্রাপথের কাহিনী। এক দীর্ঘ রোমাঞ্চকর পরীক্ষার অবশেষে মহাস্নানের সেই মুখ্য মুহূর্ত। তাহলে চলুন শুরু করা যাক মহাকুম্ভের এই মহা অভিযান। ঘন্টার পর কলকাতা থেকে প্রয়াগরাজে, আর এখন সঙ্গমে। সফরটা শুরু করেছিলাম নিজস্ব গাড়িতে। ট্রেনের অসম্ভব ভিড় ও টিকিটের হয়রানিকে বাদ দিয়ে ছুটে চলেছিলাম এনএইচ ধরে প্রয়াগরাজের উদ্দেশ্যে। ভোর রাতের অন্ধকার কাটিয়ে কুয়াশামাখা ভোরের প্রথম সূর্যের সাথে পৌঁছে গেলাম বর্ধমান। আর বেলা বাড়ার সাথে সাথেই একটা ঝকঝকে সকাল আর উত্তেজনা নিয়ে ছুটে চললাম প্রয়াগরাজের উদ্দেশ্যে। তবে যাত্রাপথের এই শুরুতেই কুম্ভ মেলা সম্পর্কে চলুন আপনাদের একটু জানিয়ে দিই। গরুড় পুরাণ অনুযায়ী মহর্ষি কশ্যপের 2টি স্ত্রী ছিল, কদ্রু এবং বিনিতা, যারা পরস্পরের বোন ছিলেন। একদিন কদ্রু ঋষি কশ্যপের কাছে 1000টি সর্প সন্তানের জন্য বর চাইলেন, এবং সেই অনুযায়ী ঋষি কশ্যপ তাকে 1000টি ডিম বরদান হিসেবে দিলেন। কিন্তু কদ্রুর এই বরপ্রাপ্তি দেখে বিনিতাও তার কাছে বর চেয়ে বসলেন, এবং তিনি চাইলেন কদ্রুর থেকেও শক্তিশালী কিন্তু অল্প সংখ্যক সন্তান, এবং তার কথা অনুযায়ী ঋষি কশ্যপ তাকে বর হিসেবে 2টি ডিম দেন। কিছুদিন পর কদ্রুর 1000টি ডিম থেকে 1000টি সর্প সন্তান জন্ম হয়, কিন্তু বিনিতার ডিম থেকে তখনও সন্তান জন্মায় না। একসময় বিরক্ত হয়ে বিনিতা তার 2টো ডিম থেকে একটা ডিম ভেঙে ফেলেন, এবং সেখান থেকে অপরিণত একটি বাচ্চা বেরিয়ে আসে, যার অর্ধেক শরীর মানুষের এবং অর্ধেক শরীর পাখির মতো ছিল। ডিম থেকে বেরোনো এই অপরিণত সন্তানটি বিনিতাকে দ্বিতীয় ডিমটি না ফাটিয়ে অপেক্ষা করার জন্য উপদেশ দিয়ে আকাশে মিলিয়ে যায়। কিন্তু ততদিনে আরও একটি নতুন ঘটনা ঘটে যায়। কদ্রু এবং বিনিতার মধ্যে একদিন তর্ক বেঁধে যায় সূর্যদেবের ঘোড়ার রং নিয়ে। যেখানে বিনিতা ঘোড়াটিকে সাদা রঙের হিসেবে দাবি করলেও কদ্রু সেটাকে কালো লেজওয়ালা একটি ঘোড়া হিসেবে দাবি করে, এবং পরবর্তীকালে এই তর্ক প্রায় বাজিতে পরিণত হয়, এবং যে এই বাজিতে হেরে যাবে সে অপরের দাসী হিসেবে সারা জীবন থাকবে, এই শর্তে মীমাংসিত হয়। চালাকির মাধ্যমে কদ্রু তার 1000 সন্তানের সাহায্যে ঘোড়ার লেজের সাথে আটকে থেকে ঘোড়াটির কালো লেজ প্রমাণিত করে, এবং বিনিতাকে তার দাসী হিসেবে বন্দী করে। সময়ের সাথে সাথে দ্বিতীয় ডিমটি পরিণত হয়, এবং সেখান থেকে বেরিয়ে আসে একটি বলিষ্ঠ সন্তান, যার মাথাটি ছিল গরুরের মতো এবং শরীরটি ছিল মানুষের মতো, এবং তার নাম হয় গরুড়। গরুড় ছুটে যায় কদ্রু এবং তার 1000 সন্তানের কাছে, এবং জানতে চায় তার মায়ের মুক্তির উপায়। কদ্রু তাকে জানায় বৈকুণ্ঠ ধাম থেকে অমৃত কলস এনে দিলেই সে তার মাকে মুক্তি দেবে। তাদের কথা অনুযায়ী গরুড় ছুটে যায় স্বর্গলোকে, এবং সেখান থেকে অমৃত কলস তুলে আনে তার মায়ের জন্য, এবং সেই সময় অমৃত কলসকে বাঁচানোর জন্য দেবতারাও তার উপর ঝাঁপিয়ে পড়ে। তবে এর মধ্যে ভগবান বিষ্ণু লক্ষ্য করলেন একটি গরুর পাখি অমৃত কুণ্ড নিয়ে ছুটে চলেছে, কিন্তু অমৃত পান করছে না। তাই তিনি সেই গরুর পাখিকে শান্ত করে জিজ্ঞাসা করলেন তার এই অমৃত কুণ্ড নিয়ে চলে যাওয়ার কারণ। ভগবান বিষ্ণুকে গরুর তার মায়ের বন্দিদশা এবং তার এই অমৃত কুণ্ড নিয়ে যাওয়ার কারণ খুলে বলল।
এবং ভগবান বিষ্ণু সারা জীবন তার বাহন হিসেবে গরুরকে থাকার জন্য শর্ত দিয়ে অমৃতকুণ্ড তাকে দিয়ে দিলেন। গরুর অমৃতকুণ্ড কদ্রু এবং তার 1000 সন্তানদের কাছে দিয়ে তার মাকে মুক্ত করলেন এবং ভগবান বিষ্ণুও অলৌকিক শক্তি দ্বারা কদ্রুর সন্তানদের সেই অমৃত পান করার আগেই সেখান থেকে গায়েব করে দিলেন। কথিত আছে বৈকুণ্ঠ ধাম থেকে অমৃত কলস নিয়ে আসার সময় অমৃত কলস থেকে কিছু ফোঁটা অমৃত ছড়িয়ে পড়েছিল এবং এই 4টি জায়গা হলো হরিদ্বার, উজ্জয়ন, নাসিক এবং প্রয়াগরাজ, এবং তাই এই স্থানগুলোতে কুম্ভমেলা অনুষ্ঠিত হয়। দুরন্ত গতিতে ছুটতে ছুটতে একসময় পৌঁছে গেলাম ঝাড়খণ্ড। আর পার্শ্ববর্তী প্রায় প্রতিটি গাড়িতে গেরুয়া পতাকা মনে করিয়ে দিল সবার গন্তব্যটা একই দিকে। তাই সুযোগ পেয়ে আমরাও একটা পতাকা কিনে ফেললাম আমাদের গাড়ির জন্য, আর পতাকা লাগিয়ে আবারও ছুটে চলা গন্তব্যের দিকে। তবে দিনের শেষে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে এই যাত্রার প্রথম বাধা হয়ে দাঁড়ালো দীর্ঘ ট্রাফিক জ্যাম। ক্রমশ গাড়ির গতি ধীর হতে হতে একসময় গাড়ির চাকা থেমে গেল রাস্তার মাঝেতে। চারিদিকে হাজারো থেমে থাকা গাড়ির মাঝে একসময় বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো এবং অবশেষে রাত্রি, কিন্তু অপেক্ষার অন্ত নেই। 29 তারিখ কুম্ভমেলা স্নানযাত্রার পথে আমরা মাঝপথে আটকে পড়েছি। প্রচণ্ড জ্যাম, আর জ্যাম বলে জ্যাম নয়, মহাজাম। মানে 40 কিলোমিটার সামনে জ্যাম হয়ে আছে, পিছন দিয়ে কতটা আছে সেটা এখনো জানি না। আমাদের সাথে প্রায় আরো কয়েক হাজার গাড়ি, তাই তো? কয়েক হাজার হবে, আরো বেশি। প্রায় 6টা থেকে আটকে আছে, এখন মোটামুটি 8:30 বাজে। তো মনে হয় না কালকে আমরা প্রপার টাইমে পৌঁছাতে পারবো কিনা, কিন্তু আশায় আছি। কারণ আশায় এখানে সবাই আছে, সবাই এখানে বাইরে বেরিয়ে পড়েছে, শুধুমাত্র সাইডে দেখতে পাচ্ছি মাঝে মাঝে বাইকগুলো যাচ্ছে। কিন্তু একটু হতাশ বলাই যায়। অতিরিক্ত লোকের আসার তো একটা ব্যাপার থেকেই যায়, কারণ আমরা দেখলাম যে আসার পথে আমরা লাস্ট প্রায় 300 কিলোমিটার দেখেছি, আমাদের পার্শ্ববর্তী যতগুলো গাড়ি ছিল ততগুলোই প্রায় স্নানযাত্রারই গাড়ি, কারণ প্রত্যেক গাড়িতে একটা করে ফ্ল্যাগ লাগানো আছে। সবাই ট্রেন পথে হয়তো জায়গা পায়নি, তাই তারা বাই রোড আসছিল, কিন্তু আমরা এখানে বাই রোড আটকে গেছি। এখানে না আছে খাবারের দোকান, চারদিক অন্ধকার, প্রত্যেক গাড়িরই প্রায় লাইট নিভিয়ে দিয়েছে, আর আমরা এখানে যাকে বলে সম্পূর্ণ পরিমাণে ফেঁসে গেছি। আমাদের 2জন বন্ধু গেছে সামনে কিছু খাবার আনার জন্য, কারণ আমাদের খাবারের যে রিসোর্স ছিল সেগুলো প্রায় শেষ হয়ে গেছে। সকালবেলা আমরা প্রায় না খেয়ে দেই প্রায় বলা চলে, আমাদের কাছে সকালের যা খাবারের রিসোর্স ছিল আমরা কোথাও না হল্ট দিয়ে সেই খাবারগুলোকেই রানিং অবস্থায় খেতে খেতে এসেছি। কিন্তু এখন বর্তমান মুহূর্তে আমাদের কাছে কোনো খাবার নেই, আছে কিছু জল, এটাই কপালে। আর দেখা যাক প্রয়াগরাজে মহাকুম্ভ স্নান আমাদের হয় কিনা। দীর্ঘ সময় অপেক্ষার পর একসময় রাতের খাবারের জন্য রাস্তার পাশের কাঠ ও ইট জোগাড় করে চলল রান্নার ব্যবস্থা। আর এইভাবেই রাস্তাতে চলল আমাদের অ্যাডভেঞ্চার। জ্যামটা দুপুর 12টা থেকে জ্যাম লেগেছে, একটা করে গাড়ি সামনে এগোতে দিচ্ছে। আমরা সামনে থেকেই কাঠ জোগাড় করে, এই যে আমাদের আগুন জ্বালানো হয়েছে, আর যা যা সরঞ্জাম ওরা কিনে এনেছিল সেগুলো দিয়ে ম্যাগি আপাতত আমরা এই রাত্রিরে বানাচ্ছি। আর চাও হবে, আচ্ছা এরপরে চাও হবে। এই ম্যাগি আর চা খেয়ে আমাদের আজ সারা রাতটা কাটাতে হবে। তারপরে যখন আবার যদি রাত্রিবেলা আমাদের পৌঁছাতে অন্ধকার হয়ে যায়, সারা রাত হয়ে যায়, কালকে রাত্রিবেলা নেমে স্নান করবো, তারপর আমরা বাড়ি যাবো, কিন্তু আমরা পিছনে যাবো না। তো ছেলেরা কি বলবো, আমার সাথে যারা আছে তারা খুবই একদম ফুল এনার্জিতে আছে যে কালকে আমরা যত দেরি হোক, যত রাতই হোক, আমরা গিয়ে কিন্তু স্নান করব। তবে রাত কাটিয়ে নতুন সকাল হলেও দুর্ভোগের ইতি হলো না। গাড়ির জ্যাম যে জায়গায় ছিল সারা রাতে তার সামান্য পরিবর্তন ঘটল না। সকাল হতে চললো, পিছন দিকে সূর্যের লাল আভা। এখন বাজে প্রায় 7:30, কিন্তু আমাদের কাছে খুবই খারাপ সকাল একটা বলা চলে, কারণ কালকে বিকাল 5টা থেকে আমরা এখানে আটকে আছি। আর এখানে প্রচণ্ড লাইন, এই যে গাড়ির ভিড় হয়ে আছে, জ্যাম,
সামনে পিছনে মিলিয়ে প্রায় 200 কিলোমিটার পর্যন্ত জাম আছে। আমাদের সামনে আরও 320 কিলোমিটার মতো যেতে হবে, কিন্তু আশা করছি আজকে সন্ধ্যের আগে সেটা কভার করতে পারবো না। আজকে সারা দিনটা এখানেই কাটবে। 144 বছরের সেই পূর্ণ সঙ্গমে আমরা যাচ্ছিলাম মহাস্নান নিতে। তার অবস্থা এটাই যে 29 তারিখ আমাদের যে সাই স্নান ছিল, সেই সাই স্নানের পথে আমরা বেরিয়েছিলাম 28 তারিখ রাত্রে। সেই 28 তারিখ রাত্রে বেরিয়ে আজকে আমাদের এই অবস্থা। আমরা 29 তারিখ সকাল 8টা নাগাদও এখনও রাস্তার মাঝখানে জ্যামে আটকে আছি। আশা রাখছি যদি সামনে গিয়ে জ্যামটা খুলে যায় তাহলে আমরা অন্তত আজকে দিনের মধ্যে পৌঁছাতে পারবো। দেখা যাক কতদূর কি হয়। চারিদিকে দাঁড়িয়ে থাকা লরি আর কুম্ভযাত্রার গাড়ি ছাড়া নজর ফেরালে কিছুই প্রায় দেখতে পাওয়া যাচ্ছিল না। তবে তার মধ্যেই এই জ্যামকে কাজে লাগিয়ে অনেকে তাদের ব্যবসার অংশ করে ফেলেছে, সেটা বুঝতে দেরি হলো না। অবশেষে প্রায় দীর্ঘ 16 ঘন্টা জ্যামের পর আবারও নতুন উদ্যমে ছুটে চলা মহাকুম্ভের উদ্দেশ্যে। প্রায় 16 ঘন্টার পর এবারে মুক্তি। রাস্তা পুরো ফাঁকা, জ্যাম ক্লিয়ার হয়ে গেছে। আমরা আবার বেরিয়ে পড়েছি আমাদের মহাকুম্ভের রাস্তার উদ্দেশ্যে। এবারের রাস্তাটা যেটা দেখতে পাচ্ছি, আমাদের লেনটা পুরোটাই ফাঁকা, পাশের লেনটা একটুখানি মানে জ্যাম হয়ে আছে, ওগুলো বড় বড় কন্টেনার আর লরি দাঁড়িয়ে আছে। তো যতদূর আশা করা যায় রাস্তা যেভাবে ফাঁকা পাচ্ছি আমরা, আর 320 কিলোমিটার রাস্তা আমরা বিকালের মধ্যে কভার করে নেবো। আর তারপরে যদি কোনো রকম বাধা বিপত্তি না পাই তো আজকেই আমরা আমাদের সাই স্নান নিতে পারবো। আর যদি না হয় তাহলে কালকের জন্য রেডি হতে হবে। দেখা যাক আজকে রাত্রে অবধি কী হয়। কিন্তু কিছু পথের পর আবারও সেই জ্যামের সম্মুখীন। গুগল ম্যাপ তখনও বলে চলেছে সামনে সমূহ বিপদ। তাই অবশেষে এনএইচ ছেড়ে এসএইচকে ভরসা করে এগিয়ে চলা। তবে ভাগ্যে যে কী ছিল সেটা বোঝা যায়। এসএইচ আর এনএইচের সঙ্গমস্থলে দাঁড়িয়ে থাকা ট্রাফিক আবারও বাধা হয়ে দাঁড়ালো আমাদেরই যাত্রাপথে। তবে ট্রাফিক খুলতেই সকল কষ্ট আর বাধাকে উপেক্ষা করে রাতের বুক চিরে আবারও ছুটে চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তবে এই সব কিছুর মাঝে এটুকু বুঝতে পারছিলাম যে আমরা আমাদের যাত্রাকে যতই সহজ সরল করি না কেন, মহাকুম্ভের সঙ্গমস্থলে যাওয়াটা যে এত সহজ নয় তা প্রতি পদক্ষেপে বোঝার সাথে সাথে তার হাতে নাতে প্রমাণ এই যাত্রায় পেয়ে চলেছিলাম। পাক্কা 2 দিন গাড়ির মধ্যে কাটানোর পরেও এখনও আমরা প্রয়াগরাজ পৌঁছাতে পারলাম না। আজকে সারা দিন আমরা এনএইচ ছেড়ে এসএইচ দিয়ে আসা শুরু করলাম, কিন্তু সেটাও এক জায়গায় এসে আটকে দিল আমাদেরকে এনএইচের উপরে। তো আমরা প্রায় আশাহত হয়েই দাঁড়িয়ে পড়েছিলাম একটা জায়গায় শেল্টার নিয়ে। সেখানে আমরা বাথরুম বা অন্যান্য ফ্রেশ হওয়ার চেষ্টা করলাম, কিন্তু সেখানেও অবস্থা খুব খারাপ। এত পরিমাণে সেখানে যাত্রীরা মানে আশ্রয় নিয়েছে যে আমাদেরও সেখানে বেশিক্ষণ থাকা গেল না। কিন্তু এর মধ্যে একটা মজার ট্র্যাজেডি ঘটলো, যে হঠাৎ করেই আমরা জানতে পারলাম যে রুট খুলে দেওয়া হয়েছে, এবং সেই কথা মতোই আমরা আবার বেরিয়ে পড়েছি। দেখা যাক আমাদের কপালে ভাগ্য কতটা টেনে নিয়ে যায় আজকে সেই মহাস্নানের উদ্দেশ্যে। আমরা যাত্রা শুরু করেছিলাম 27 তারিখ রাত্রে, কিন্তু এই 2 দিন আমরা রাস্তায় অনেকটা স্ট্রাগল করেছি, অনেকটা ফাইট দিয়েছি, কিন্তু তার সত্ত্বেও জানি না শেষ অবধি কী হবে। তবে মনে জোর রাখছি হয়তো সেই শুভক্ষণটা আমরা পাবো। এবং সেই ধারাবাহিকতাকে বজায় রেখে আবারও জ্যামের সম্মুখীন। ট্রাফিক জ্যামের মাঝখানে আরও একটা রাত মহাকুম্ভের পথে গাড়ির মধ্যেই কাটানো হলো। আরও একটা নতুন ভোরের সাথে নতুন সকাল হলেও দীর্ঘ জ্যামের অবস্থা প্রায় একই। সারি সারি পুণ্যার্থীদের বাসে সম্পূর্ণ এনএইচ ভরে থাকলেও এত কাছে এসে আর হয়তো যাত্রীদের আটকানো মুশকিল। তাই তারা গাড়ি ছেড়ে এবার দলবদ্ধভাবে শুরু করলেন হাঁটতে। কিন্তু সঙ্গমস্থল তখনও প্রায় 35 কিলোমিটার দূরে। একসময় আমরাও ধৈর্য আর রাখতে না পেরে এনএইচ থেকে মুক্তি নিয়ে বিকল্প গ্রামের রাস্তায় ঢুকে পড়লাম, আর শুরু হলো আর এক নতুন অ্যাডভেঞ্চার।
সরু আঁকাবাঁকা গ্রামের গলিপথ, কখনো বেড়া ঘেরা কারো উঠোন, অথবা সবুজ ক্ষেতের পাশ দিয়ে কোন এক অজানা গ্রামে যেন হারিয়ে গেলাম। তবে কুম্ভযাত্রার এই উত্তেজনায় 3 দিন 2 রাত্রের সফরে খাবার খাওয়া প্রায় ভুলে গিয়েছিলাম। কিন্তু যন্ত্রের যে উত্তেজনা এবং অনুভূতি কিছুই নেই, সেটা হয়তো ভুলে গিয়েছিলাম অবশেষে গাড়ির ব্রেকডাউনের সাথে থেমে যাওয়া অজানা এক গ্রামের গলিতে। উত্তরপ্রদেশের গ্রামের মানুষের আতিথেয়তা যেন কপালের ভাঁজে লেখা ছিল। গাড়ি সারানোর ব্যবস্থা থেকে শুরু করে আমাদের খাবার দাবারের সমস্ত ব্যবস্থা এই অপরিচিত মানুষগুলো একেবারে নিজের আত্মীয়ের মতো সযত্নে করে দিলেন। বলতে বাধা নেই, পথে খাবারের জন্য কিছু খাবারও সাথে দিয়ে দিলেন। গ্রামে ঢুকে আমরা আটকে পড়েছি, গাড়ি একটু খারাপ হয়ে গেছে, কিন্তু আমাদের গ্রামের মানুষরা খুব ভালোবেসে পরিষেবা দিয়ে দিয়েছে। এই যে খাটিয়া দিয়ে দিয়েছে আমাদেরকে, আর আমাকে এই দাঁতুনটা দিয়েছে আমি সকালে ব্রাশ করার জন্য। এই যে দাদা, আর পুরো গ্রামটাতে এরকম ঘুঁটে দেওয়া আছে, গরু চড়ছে, দারুণ লাগছে, দারুণ। গাড়ি দীর্ঘক্ষণ চলার জন্য গাড়িটা একটু প্রবলেম হয়ে যায়, তো একটা জায়গায় এসে গাড়ি থেকে একটুখানি প্রবলেম হচ্ছিল, ধোঁয়া বেরোচ্ছিল, তাই গাড়িটা দাঁড় করিয়ে দিলাম সেখানে। তো দেখলাম গাড়িটা গরম হয়ে গেছে, এবং সেই মুহূর্তে গ্রামের লোকজন এগিয়ে আসলো। তারা আমাদেরকে বললো যে হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কলকাতা থেকে শুনতে তারা তো মানে কি বলবো, আর অতিথি দেবো ভাবো উত্তরপ্রদেশে এসে আমাদের জন্য খাটিয়ে দিয়েছে। তারপরে চা হচ্ছে, বললো খাওয়া দাওয়া করে একেবারে যাবেন, এখন যেতে দেওয়া যাবে না, রাস্তা ক্লিয়ার আছে, অসুবিধা নেই। মহাকুম্ভ সফরে এই মানুষগুলোর কথা আমার সারা জীবন মনে থাকবে। গ্রামের সকলকে বিদায় দিয়ে আবারও এগিয়ে চলা সঙ্গমের উদ্দেশ্যে, এবং অবশেষে দুপুরে এসে পৌঁছে গেলাম গাড়ি পার্কিং জোনে। তবে এখান থেকেও মেলা প্রাঙ্গণ আরও কিছু কিলোমিটার দূরে, আর সেই দূরত্ব মেটাতে এবারে করে নিলাম স্কুটি। জানি না কোথা থেকে নিয়ে যাচ্ছে, কাদের বাড়ি, উঠোন, ড্রেন, কাঁচা পাকা রাস্তা, মুরগি চলছে, এদিক ওই নিয়ে যাচ্ছে। भाई ये गांव का रास्ता है ना? हाँ गांव का। तो यहाँ पे तो गाड़ी भी नहीं घुसती? नहीं, सिर्फ लोकल ही जा सकते हैं। लोकल जा सकते हैं आप? वही से हम लोग को ले जा रहे हैं। हाँ। हम तो यहाँ पे आके फंस गए ना। अरे आपका शुभ नाम? रोहित गिरी। रोहित गिरी, तो रोहित भाई हमारे नहीं जाते संगम तक, हमारा जो पुण्य होगा वो आधा ले लेगा वो। ठीक है। আর এবার আমার হেঁটে যাত্রা সঙ্গমের উদ্দেশ্যে। আর মহাকুম্ভের মিলন ক্ষেত্রে এসে এবার আমার যাত্রা সঙ্গমের দিকে। এগিয়ে চলা আর এগিয়ে চলা, হাঁটা পথে এগিয়ে চলা। সত্যি এত মানুষ একসাথে শুধুমাত্র একটি মেলাকে কেন্দ্র করে, সেটা নিজের চোখে না দেখলে পাওয়া সত্যি অকল্পনীয় বিষয়। আমার পিছন দিকে এখন চক্রমাধব কুন্টুন ব্রিজ, তো এই ব্রিজটা এখন বন্ধ করে দিয়েছে। এটা টেম্পোরারি একটা ব্রিজ বানিয়ে রেখেছে, এই পুলিশ এখন গার্ড দিয়ে রেখেছে। আর পিছন দিকে একদম পুরো বোটে ভর্তি, এই বোটগুলোই নিয়ে যাচ্ছে কিন্তু সঙ্গমের উদ্দেশ্যে। তো আমরা সামনে যাব, গিয়ে ওখান থেকে বোট নেবার চেষ্টা করব, কিন্তু এত ভিড় এখানে কারোর সাথে কোনো রকম যোগাযোগ করা যাচ্ছে না। একটা যদি একটু এদিক ওদিক হয়ে যায় হাত হারিয়ে যাচ্ছে। অনেকেই দেখছি দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে, তাদের মানে বয়স্ক যদি কেউ থাকে বা বাচ্চা কেউ থাকে তাদেরকে দড়ি দিয়ে হাতে বেঁধে রেখেছে, বা যদি পুরো টিম আসে সেই টিমকে একসাথে দড়ি দিয়ে বেঁধে তারপরে যাচ্ছে। আর এবার বোটে করে সঙ্গমস্থলের মাঝে যাওয়ার পালা। অবশেষে আমার এই যাত্রা শেষ হলো সঙ্গমস্থলে স্নানের মধ্যে দিয়ে। অস্ত যাওয়া সূর্যকে সাথে নিয়ে কুম্ভের পবিত্র জলে ডুব দেওয়া, আর সফরে থাকা শরীরে ক্লান্তির সাথে সাথে
একটা আধ্যাত্মিক তৃপ্তি ছুঁয়ে গেল আমার মনকে। জীবনে অনেক সফর করেছি, হয়তো আরও অনেক সফর করব আগামী দিনে, কিন্তু কুম্ভে যাত্রার এই 63 ঘন্টার প্রতিটি মুহূর্ত আমার হৃদয়ে থাকবে সারা জীবন। মেলা মানেই মিলন, আর একটা নির্দিষ্ট স্থানের অনুষ্ঠিত মেলায় যাওয়ার পথে নানান অভিজ্ঞতা, সেটা অচেনা গ্রামে মানুষের আতিথেয়তা হোক বা অজানা পথে হারিয়ে যাওয়া, কিংবা খোলা আকাশে রাস্তায় বসে খাবার বানানো। জীবনে বহু বাস্তবিক ও নতুন বিষয়ের সাথে পরিচয় করালো এই কুম্ভযাত্রা। তাই কুম্ভ স্নানের সাথেই যাত্রা শেষ হলেও এর অভিজ্ঞতার ছাপ সারা জীবন থেকে যাবে আমার হৃদয়ে। আর এই অনুভূতিকে সাথে নিয়ে আজকের ভিডিও সফর এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। আশা করছি পরবর্তী সময়েও নতুন কন্টেন্টের সাথে নতুন কিছুর সাথে আপনাদের পরিচয় করাতে পারবো। তাই চ্যানেলটিতে যারা নতুন এসেছেন তারা সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির পাশে থাকবেন।